পলিটিশিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে তোমার টপ 3 লার্নিংস। অপরিসীম জেদ, মানে করবই। ওনাকে আপনি ট্রোল করুন, ওনাকে আপনি মিম করুন, ওনাকে আপনি জোক করুন, ওনার ইন্টিগ্রিটি নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের নিজের কৃতিত্বের থেকেও সে অনেক বেশি কারণে উত্তরপাড়ায় টিকিট পেয়েছে, কারণ সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। সেও একজন উত্তরপাড়ার আসলে প্যারাসু প্রার্থী, নেপোটিজমের প্রোডাক্ট। তুমি কি বল? নেপোটিজমটাকে না ওভাবে বলা যায় না। 4 বারের এমপি, 2011 পর থেকে তৃণমূলই জিতে আসছে, কোথাও তো গিয়ে একটা বাবার প্রভাব থাকবে। যদি শুধুমাত্র বাবার প্রভাব হয় তাহলে আমি 2021-এও পেতে পারতাম, কাঞ্চন মল্লিককে টিকিটে দেওয়ার দরকার ছিল না। 2016-তে পেতে পারতাম, প্রবীর ঘোষালকে দেওয়ার দরকার ছিল না। যদি বিধায়ক নাও হয়, যেরকম আজ অব্দি সবার হেল্প করেছে সেরকম হেল্প করবো। স্পেসিফিক্যালি তোমার সিটটা কি সিপিএম একটা ফ্যাক্টর? বিজেপির প্রার্থী যদি কোনো প্রচারই না করে, কোনো ফ্লেক্স না টাঙায়, কোনো দেওয়াল না লেখে, তাহলে অটোমেটিক্যালি মনে হবে এটা তৃণমূল ভার্সেস সিপিএম। কিছুটা এই রয়ের নাম করে ভোট চাওয়া, তোমরা কেন লিগ্যাল অ্যাকশন নিতে পারছো না এখন? আমরা তো অলরেডি কমপ্লেন করেছি। ও তো এনার্জি ইউনিফর্ম পরে প্রচার করছিল। দেখো ব্যাপারটা কি হয়, পালং শাকের ওপর তো ভেজ লিখতে হয় না, মুরগির মাংসের ওপর নন ভেজ লিখতে হয় না। আমি অ্যাডভোকেট, আমি তো এখানে অ্যাডভোকেট লিখে ঘুরছি না। উত্তরপাড়ায় কোন কোন ফাইন্ডিংসগুলো আছে যেগুলো এখনো করা বাকি? শুধু ফলক পোতাটা কিন্তু শীর্ষণ্য লক্ষ্য নয়, যেটার গায়ে ফলকটা আছে সেটা যেন মানুষের 15-20 বছর কাজে লাগে, এটাই আমার উদ্দেশ্য। আর ইউ দ্য পার্ট অফ দ্য টিম অফ দ্য অভিষেক ব্যানার্জি? কোর্টে তৃণমূল না মাঠে তৃণমূল, কোন লড়াইটা কঠিন? দাদা কেমন আছো বলো? খুব ভালো আছি, দারুণ চলছে। এবার তোমার তো গোটা দিন এখন প্রচার প্রচার আর প্রচার, সব মিলিয়ে প্রচার কেমন চলছে? প্রচার খুব ভালো চলছে। আমি যদিও 17 বছর ধরে আমি উত্তরপাড়ার সাথে রিলেটেড, হুম কিন্তু এত গলিতে ভেতরে এত যাওয়ার কারণ বা সৌভাগ্য দুটোই আমার হয়নি। হুম তো এই যে যাচ্ছি, মানুষের সঙ্গে মিশছি, একটা ভালোবাসা পাচ্ছি, মানুষের মধ্যে একটা প্রত্যয়, যেই প্রত্যয়টা আমার প্রত্যয়টাকে বাড়াচ্ছে, হুম খুব ভালো লাগছে। কারোর হয়তো অভিযোগও আছে, সেটাও শুনছি। কারণ শুধু তো দেখো, আমি গেলাম, হাত নাড়লাম, প্রণাম করলাম, হ্যাঁ, দিদি আমাকে ভোট দেবেন বলে চলে গেলাম, তাতে কোনো লাভ নেই। হুম মানুষের যদি অভাব, অভিযোগ, আনন্দও আছে। হুম কারোর সামনে নতুন পথশ্রী রাস্তা হয়েছে, হুম বলছে যে রাস্তাটা খুব ভালো হয়েছে, এটা যদি নাই হ্যাঁ, শুনি তাহলে আর আমার লাভটা কি হলো? তাহলে তো একটা মানে কার্টুনের মতো শুধু হাত নেড়ে চলে গিয়ে তো কোনো লাভ নেই। এবার তুমি অভিযোগের কথা বললে, আমি তোমাকে কয়েকটা প্রশ্নে আসছি। প্রথম অভিযোগ যেটা বিরোধীদের তরফ থেকেও আসছে, সেটা হচ্ছে আহ, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের নিজের কৃতিত্বের থেকেও সে অনেক বেশি কারণে উত্তরপাড়ায় টিকিট পেয়েছে, কারণ সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। সেও একজন উত্তরপাড়ার আসলে প্যারাসুট প্রার্থী, নেপোটিজমের প্রোডাক্ট। তুমি কি বলবে? দেখো, নেপোটিজমটাকে না ওভাবে বলা যায় না। হুম আহ, আমি জিনিসটাকে দুভাবে যদি ভাবি, এক নম্বর হচ্ছে যে আমাকে তো বেহালা পশ্চিমে, বেহালা পূর্বতে বা অন্য কোথাও প্রার্থী করতে পারতো। তা আমার তো এই ট্যাগটা থাকতোই যে আমি কল্যাণ ব্যানার্জির ছেলে। হুম তাহলে কল্যাণ ব্যানার্জির ছেলে তো একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না যে আমি কোনোদিন প্রার্থী হতে পারবো না। হুম আমাদের দেশে তো এরকম কোনো আইন নেই হুম যে এমপির ছেলে এমএলএ, এমএলএর ছেলে কাউন্সিলর, এগুলো হতে পারবে না। হুম সুতরাং যেটা দেখতে হবে সেটা হচ্ছে মানুষটার মধ্যে কাজ করার যোগ্যতা আছে কিনা। হুম আমি ছাত্র রাজনীতি করে, এত বছর কোর্টে সরকারের হয়ে মামলা করে, আহ, আমি কোথাও তো একটা নিজের যোগ্যতাটা প্রমাণ করেছি, যার জন্য দল মনে করেছে না এর যোগ্য এই সিটে প্রার্থী হওয়ার জন্য। হুম এবার ধরো আমি বাদ দিই, হুম আমি ছাত্র রাজনীতি করেছি যদি বাদ দিই, আমি কল্যাণ ব্যানার্জির ছেলে সেটা যদি বাদ দিই, হুম আমি তোমার একটা ছোট্ট কথা বলি যেভাবে আমি ব্যাপারটাকে ভাবি। হুম বিধানসভাটা কি? বিধানসভায় 294খানা আসন আছে। তাহলে পশ্চিমবাংলার 294খানা জায়গা থেকে একটা করে মেম্বার এসে ওখানে বসে। তাহলে বিধানসভাটা হচ্ছে মিনি ওয়েস্ট বেঙ্গল। হুম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারা থাকে? শুধু তো হিন্দু, মুসলিম, এসসি, এসটি, জেনারেল দিয়ে ক্যাটাগরাইজ করলে হবে না। ধরো ওয়েস্ট বেঙ্গলে 70% হচ্ছে জেনারেল, হুম 30% হচ্ছে এসসি, এসটি, ওবিসি। তাহলে আইডিয়ালি বিধানসভাতেও যেহেতু রিজার্ভেশন আছে, আমাদের রিজার্ভেশন তো আমাদের আইনেই বলা আছে, তাহলে এই 294টার মধ্যে কিছু জেনারেল আছে, কিছু এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, এরকমভাবে আছে। সিমিলারলি পশ্চিমবাংলায় 30% মতো মাইনরিটি আছে।
তাহলে বিধানসভা তো আমরা যদি দেখি হুম 30% মতো মাইনরিটি আছে, এটা একটা ক্যাটাগরাইজেশন। এবার আমি অন্যভাবে ভাবি, পশ্চিমবাংলার মধ্যে ডাক্তার আছে, পশ্চিমবাংলার মধ্যে অভিনেতা আছে, হুম পশ্চিমবাংলার মধ্যে জার্নালিস্ট আছে, পশ্চিমবাংলার মধ্যে লেবার আছে, পশ্চিমবাংলার মধ্যে ম্যানেজমেন্ট আছে, পশ্চিমবাংলার মধ্যে বিজনেসম্যান আছে, পশ্চিমবাংলার মধ্যে তো উকিলও আছে। হুম তাহলে এই মিনি ওয়েস্ট বেঙ্গল যেটা, এই মিনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু ডাক্তার এমএলএ, কিছু অভিনেতা এমএলএ, কিছু প্রডিউসার এমএলএ, কিছু জার্নালিস্ট এমএলএ, যেমন আমাদের উত্তরপাড়াতেই প্রবীর ঘোষাল ছিল, কিছু উকিল এমএলএ কেন থাকবে না? তাহলে আমাকে কেন সবসময় একটা পার্টির স্টেট সেক্রেটারি, ইউথ উইংয়ের প্রেসিডেন্ট বা কেউ হতে হবে হুম বিধানসভায় বা পার্লামেন্টে যাওয়ার জন্য? আমি শুধু একটা প্রফেশনাল হিসেবে, একটা আইনজীবী হিসেবে হুম আমি কেন বিধানসভায় যেতে পারি না? আমার সব ছাত্র রাজনীতি ব্যাকগ্রাউন্ড ভুলে গিয়ে আমি এই কথাটা বলছি। আমি বিধানসভাটাকে এভাবে কেন ভাবতে পারবো আমি না? তোমার কনটেক্সটে আসবো। অভিযোগটা এইখানে এক্সটেন্ডেড অভিযোগ, আমি তোমার উত্তরটাও শুনবো। সেটা হচ্ছে যে যদি শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়াতো প্রশ্ন উঠতো না, উত্তর 24 পরগনায় দাঁড়াতো প্রশ্ন উঠতো না। 2011-র পর থেকে তৃণমূলই জিতে আসছে, কোথাও তো গিয়ে একটা বাবার প্রভাব থাকবেই। যদি বাবার প্রভাবই হয়, যদি শুধুমাত্র বাবার প্রভাব হয়, তাহলে আমি 2021-এও পেতে পারতাম, কাঞ্চন মল্লিককে টিকিটে দেওয়ার দরকার ছিল না। 2016-তে পেতে পারতাম, প্রবীর ঘোষালকে দেওয়ার দরকার ছিল না। সুতরাং এইভাবে জিনিসটা হয় না। মানে যেভাবে বিরোধীরা প্রচার করার চেষ্টা করছে, আমি বিরোধীটাকেও ক্যাটাগরাইজ করি। ধরো ধরো আমি সিপিএমকে ধরি। হুম সিপিএমের 4জন প্রার্থীর নাম বলছি। সায়রা শাহ হালিম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সপ্তর্ষি দেব পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সাম্য গাঙ্গুলি, কান্তি গাঙ্গুলির ছেলে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, দীপশিতা ধর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, ওনার দাদু মন্ত্রী ছিলেন হুম সিপিএম হুম গভর্নমেন্টের। তাহলে তাহলে তুমি যদি আমারটা যদি নেপোটিজম হয়, তোমার দল ফার্স্ট তোমাকে উত্তর দিতে হবে তুমি নেপোটিজম কেন করেছো। যদি আমি বিজেপিকে ধরি, হুম বিজেপি লিডার অফ অপোজিশন, হুম সে এমপি হলো কেন যখন ওর বাবা অলরেডি এমপি ছিল? শিশির অধিকারী যখন এমপি ছিল, শুভেন্দু অধিকারী এমপি হলো কেন? নাই হতে পারতো, বলতে পারতো যে না এটা হওয়া ঠিক নয়। যদি এটা ঠিকই না হয় তাহলে ওনার জন্যও ঠিক নয়। হুম ওনার ফ্যামিলিতে ওনার দাদা এমপি হয়েছেন তমলুক থেকে, ওনার ভাই এমপি হয়েছে তমলুক থেকে, ওনার দাদা চেয়ারম্যান হয়েছে তমলুক মিউনিসিপ্যালিটিতে। সুতরাং কোথাও আইনে তো বাধা নেই। যেটা দেখতে হবে যে মানুষটা মানুষটা মানে এইখানে আমি, হুম আমার সেই যোগ্যতাটা আছে কি না। হুম এবার সিপিএমের প্রার্থী যদি বুঝতে না পারেন যে আমার যোগ্যতা আছে কি না, ওনার পার্টিতে যিনি সিনিয়র আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি তো কোর্টে এই ছেলেটাকে দেখেছেন প্রথম দিন থেকে, ওর কি যোগ্যতা আছে কি নেই। আর যদি বিজেপি যদি বুঝতে না পারে যে যোগ্যতা আছে কিনা, ওনার লিডার অফ অপোজিশনকে কোথাও কাউকে গিয়ে জিজ্ঞেস করতে হবে না, কারণ উনি তো একদিন তৃণমূলেই ছিলেন। ওনার খুব প্রিয় পাত্র শঙ্কুদেব পান্ডা একদিন ছাত্র প্রেসিডেন্ট ছিল। হুম তো উনি আমার সঙ্গে দল করেছেন, আমার সঙ্গে ছাত্র পরিষদ করেছেন। আমার সার্টিফিকেট বিরোধী দলের যারা যারা আছেন নিজের দলের মধ্যেই পেয়ে যাবেন। বাকি রইল উত্তরপাড়ার মানুষ। হুম ওনারা 17 বছর ধরে আমাকে দেখেছেন, আগামী দিনেও দেখবেন। ওনাদের যদি একটুও মনে বিশ্বাস থাকে যে আমি ঘরের ছেলের মতো কাজ করব, আমি সেটাকে দুগুণ তিনগুণ কাজ করে আমি সেটা প্রমাণ করে দেবো। উত্তরপাড়া এমন একটা কেন্দ্র যেখানে জেতা প্রার্থী দ্বিতীয়বার আর জেতেনি কিংবা টিকিট দেওয়া হয়নি। শ্রুতিনাথ প্রহরাজ বামেদের পক্ষ থেকে, তারপর অনুপ ঘোষাল, তারপর প্রবীর ঘোষাল, দেন কাঞ্চন মল্লিক। বিশেষ করে তৃণমূলের 3বারই জেতা ক্যান্ডিডেট, 3বারই প্রার্থী পরিবর্তন হয়েছে। দেখো, আমাকে পরের বার টিকিট দেবে কি না দেবে এগুলো আমার সত্যি কনসার্ন নয় এই মুহূর্তে। কারণটা হচ্ছে আমি যেরকম মানুষ, আমি কোনোদিন কোনো পদের জন্য কাজ করিনি। আমি এখনও যখন মানুষের সঙ্গে জনসংযোগ করছি, বিভিন্ন লোক বেরিয়ে এসে আমাকে বলে যে আপনি আমাকে অমুক জিনিসের জন্য হেল্প করেছিলেন, আপনি আমার বাচ্চার অ্যাডমিশনের জন্য হেল্প করেছিলেন। এই আমি হয়তো তাকে চিনিও না বা আমার মনেও নেই, কেউ হয়তো আমাকে কোনো চ্যানেল থেকে একটা ফোন করেছে, আমি তার হেল্প করার চেষ্টা করেছি। এগুলো আমি কোনোদিন এটা ভেবে করিনি যে আমাকে কোথাওকার বিধায়ক হতে হবে বা উত্তরপাড়ার বিধায়ক হতে হবে। আমি আগের বার 30 দিন কাঞ্চন মল্লিকের জন্য প্রচার করেছি। আমি কি এই জন্য করেছিলাম যে 26-এ আমি টিকিট পাবো? আমি কি জানতাম যে আমি 26-এ টিকিট পাবো? আমি এমনিই করেছি। উনি একদিন এসেছিলেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি তো ওখানে নতুন, তুমি আমার জন্য প্রচার করবে। আমি গেছি, পরের দিন থেকেই প্রচার করতে গেছি। সুতরাং আমি তো ওনার থেকে কিছু চাইনি। তার পরিবর্তে আমি কোনোদিন ওনার থেকে এটাও বলিনি যে আমি অ্যাসেম্বলিতে ঢুকতে চাই, আমাকে একটা গেট পাস করে দাও। আমি কিছু না চেয়েই করেছি। তো আমি বাই নেচারই এরকম, আমি হেল্প করতে পছন্দ করি। যদি প্রবলেমটা আমার সলিউশন যদি আমার কাছে থাকে, আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। সুতরাং 2031-এ কী হবে সেটা আমার কনসার্ন নয়, একদমই আমার কনসার্ন নয়। আমি শুধু মানুষের কাজ করতে চাই। আমি যদি বিধায়ক হই,
আমি চেষ্টা করব সবার বিধায়ক হতে, মানে যে অন্য দলকেও ভোট হ্যাঁ, দিয়েছে বা যে নোটায় দিয়েছে তারও বিধায়ক হওয়ার চেষ্টা করব। যদি বিধায়ক নাও হই, যেরকম আজ আজ অবধি সবার হেল্প করেছি সেরকম হেল্প করব। আমার কাছে এগুলো পদটা ম্যাটার করে না, কোনোদিনই আমি দলের কাছে কোনো পদ পলিটিক্সে তোমার চাইনি। কাছে কি? আমি যদি জিজ্ঞাসা করি যে একদম সফল আইনজীবী একটা মানে বড় পরিবারের ছেলে, সে তো নিশ্চয়ই পলিটিক্সে শুধুমাত্র তার স্বার্থসিদ্ধির জন্য আসবে না, তার কাছে একটা ভিশন থাকবে। হোয়াট ইজ ইয়োর ভিশন? দেখো, আমি পলিটিক্সটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে আমার মনে হয় যে বিধানসভাটা তো একটা আইনসভা, আর আমি একটা আইনজীবী, হুম। আমি সংবিধানের ছাত্র। তো আমি সাংবিধানিক আইনটাই আমি সব থেকে বেশি প্র্যাকটিস করি। হুম। সুতরাং আমার মনে হয় যে আইনসভাতে যখন আইন প্রণয়ন হবে সেখানে একটা অ্যাডভোকেটের ভূমিকা থাকবে এবং আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারবো, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে আইনজীবীদের একটা অ্যাডভান্টেজ আছে, যেটা ডাক্তারদেরও কিছুটা আছে। সেটা হচ্ছে আমরা সর্বস্তরের মানুষের সঙ্গে মিশি এবং আমাদের দেখা হয়। হুম। আমাদের আনএমপ্লয়েডের লোকেদের সঙ্গেও দেখা হয়, আমাদের এমপ্লয়েড লোকেদের সঙ্গেও দেখা হয়, আমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, বিডিও, এসডিও, তারপর জয়েন্ট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হুম। এইদিকে দেখতে গেলে থানায় কনস্টেবল থেকে আরম্ভ করে এসআই, ইন্সপেক্টর, এসডিপিও, এসপি, ডিজি, আইজি, সবার সঙ্গেই মামলার সূত্রে আমাদের দেখা হয়, কথা হয়। এটা গেল গভর্নমেন্টের সাইডে। আর নন গভর্নমেন্টের সাইডে ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গেও দেখা হয়, আবার তারই ইন্ডাস্ট্রিতে কাজ করা লেবারদের সঙ্গেও দেখা হয়। তো আমরা সমাজের প্রত্যেকটা স্তরকে দেখতে পাই আমাদের কাজের জায়গা থেকে, অল দি স্ট্রাটা অফ দ্য সোসাইটি। সুতরাং তাতে যে এক্সপোজারটা হয়, যে মানুষের ডেভেলপমেন্টের কাজটা, ব্লু প্রিন্টটা অনেক ইজিলি ব্রেনে তৈরি করা যায়, এবং সেটাকেই আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। হুম। বিধানসভায় থাকলে সেটা করার পদ্ধতিটা আলাদা। আর আমি আর এবং আমার কিছু সতীর্থ মিলে আমরা একটা এনজিও বলতে পারো, অ্যাকচুয়ালি রোটারি করি অনেক দিন ধরে। আমাদের রোটারি ক্লাব আছে, রোটারি বেঙ্গল প্রেসিডেন্সি, হুম। সেটার মধ্যে দিয়েও আগে করতাম। এখন যদি বিধায়ক হই তাহলে এই চ্যানেলে করব, আর কিছুই না। মানে মানুষের কাজটাই আমার মনে হয় সব থেকে বড় কাজ একটা রাজনীতিবিদের, মানুষের কাছে ডেভেলপমেন্টটা পৌঁছানো। আর তার সাথে তুমি যখন বিধায়ক বা মেম্বার পার্লামেন্ট হয়ে গেলে, হুম। তখন আইন প্রণয়নটাও তোমার একটা রোলে চলে এলো। শীর্ষান্নদা, একটা বিষয় সেটা হচ্ছে যে গোটা বেঙ্গলের একটা বাইনারি সিস্টেমে ভোট হচ্ছে, তৃণমূল ভার্সেস বিজেপি, যদিও তোমার সিটের ক্ষেত্রে ইকুয়েশনটা ডিফারেন্ট। স্টিল আমি যদি জিজ্ঞাসা করি যে বিরোধী প্রার্থী দিতে অনেকটা সময় লেগেছে বিজেপির ক্ষেত্রে, ডু ইউ থিঙ্ক যে আহ, এই সিটটা খুব টাফ কিংবা চ্যালেঞ্জিং হয়ে গেছিল তোমরা দুজন, বিশেষ করে তুমি এবং মীনাক্ষী আসার জন্য, সে কারণে বিজেপি সিলেকশনে দেরি হয়েছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আফটার সিলেকশন দীপাঞ্জন বাবুকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, তোমার রিয়াকশন কি সেটা নিয়ে? প্রথমত, আমার যেটা পলিটিক্যাল ধারণা হচ্ছে যে বিজেপি স্ট্র্যাটেজিক্যালি এখানে প্রার্থী দেওয়াটা ডিলে করেছে কিছু কিছু সিটে, সিপিএমকে একটা এজ পাইয়ে দেওয়ার জন্য। বিকজ ওখানে একটা ক্লিয়ারলি ওদের একটা অলিখিত একটা অ্যালায়েন্স আছে, যেখানে ওরা কিছু কিছু সিটে সিপিএমকে হেল্প করার চেষ্টা করেছে, এটা আমার ধারণা। সেই জন্য বিজেপি এখানে প্রার্থীদের দেরি করেছে। সেকেন্ড হচ্ছে, এটা ওদের যে 3 নম্বর তালিকাটা আছে, সেই তালিকাটা দেখলেই বোঝা যাবে যে কোন কোন সিটে ওরা হেল্প করার চেষ্টা করেছে সিপিএমকে। তার মধ্যে কিন্তু একটা পানিহাটিও আছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলছি যে যদিও তোমার বিজেপি প্রার্থীর সঙ্গে একটা পডকাস্ট আছে, তাও আমি বলছি যে সেই পডকাস্ট আমি দেখেওছি। তখন জানতাম না যে ও প্রার্থী হবে, কিন্তু এখন ওনাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি যারা দেখছি, হুম। বেশিরভাগটাই কিন্তু ঢপ। কিরকম? উনি, আমার যতদূর ধারণা, যে উনি ইন্ডো টিবেটান ফোর্সে একটা নায়েব সুবেদারে কাজ করতেন, এবং হয়তো কিছু দিনের জন্য উনি ডেপুটেড ছিলেন এনএসজিতে। উনি কোনোদিনই এনএসজি কমান্ডো বা এনএসজির সঙ্গে কোনো পার্মানেন্ট পোস্টিং ওনার ছিল না। সেকেন্ড হচ্ছে, একটা নায়েব সুবেদার যখন জয়েন করলো ইন্ডো টিবেটান ফোর্সে, সে সারা জীবন তো সেখানে থেকে যেতে পারে না। একটা এসআইও যখন আমাদের থানায় জয়েন করে, সে তো অন্তত ডেপুটি ডিসিপি, এসিপি কোথাও গিয়ে একটা তো শেষ করবে। একটা মানুষ সারা জীবন কাজ করে গেল, তার কোনো প্রমোশন হলো না, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম হলো না, এটা তো ভারতবর্ষে কেউ শোনেনি। তার একটা রেজিমেন্টেড ফোর্সে। হুম। তো সেই লোকটা কিসে রিটায়ার করলো সেটা কেউ জানতে চাইলো না আজ অবধি। সে তো নিজেকে এক্স এনএসজি, গাড়ির ওপর লিখে দিল এক্স এনএসজি, গায়ে লিখে দিল এক্স এনএসজি, পিছনে লিখে দিল কমান্ডো বলে সারা উত্তরপাড়াতে টোটো নিয়ে ঘুরে বেড়ালো।
কিন্তু কেউ জিজ্ঞেস করলো না যে আচ্ছা ভাই আপনি যে জয়েন করলেন আপনি কোন পোস্টে জয়েন করলেন আর কোন পোস্টে ছাড়লেন। হুম। ওরা কল্যাণী ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়েও সন্দেহ আছে, ওখানে কোনো 2 বছরের ডিগ্রি ছিল কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। উনি যে হলফনামাতে দিয়েছেন যে উনি হুম। একটা ব্যাচেলার্স করেছেন, সেই ব্যাচেলার্সটাও কিন্তু ভীষণ ডাউটফুল। কিরকম? 2 বছরের কোনো ব্যাচেলার্স তো আমরা খুঁজেই পাচ্ছি না যেটা কল্যাণী ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল। তো তাহলে উনি ব্যাচেলার যেটা লিখলেন হলফনামাতে সেটা কোন ব্যাচেলার্স উনি করলেন? এবার ব্যাচেলার্সটা ওনাকে লিখতে হলো কেন? এই যে উনি ফলাও করে বলে গেলেন, তোমার পডকাস্টেও বলেছে যে আমি রয়ের এজেন্ট ছিলাম হ্যানা ত্যানা। রতে কাজ করার জন্য মিনিমাম একটা ব্যাচেলার্স দরকার হয়, মিনিমাম। তারপরে কিছু স্পেশালাইজেশনের জন্য নিতেও পারে, নাও নিতে পারে। হুম। এবার উনি পুরো বাজারে বলে বেড়ালেন আমি অমুক আমি তসুক, যেগুলো উনি বলতেই পারে না। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, তার 5 নম্বর ধারায় বলা আছে যে যে কোনো সিক্রেট অপারেশন যেটা টাচিং আপন দ্য সভারেন্টি অফ ইন্ডিয়া, সার্বভৌমত্ব, সেটাকে তুমি ডিসক্লোজ করতেই পারবে না কোনোদিন। সুতরাং উনি যদি রয়ের এজেন্ট হন আর উনি যদি তোমার পডকাস্টে বসে বলেন যে আমি রয়ের এজেন্ট, সেটাই বেআইনি। সেটা সব থেকে বড় বেআইনি কাজ উনি করেছেন। দ্বিতীয় কথা আমি বলছি যে তোমরা, মানে আমি তোমরা এই কারণে বলছি, তুমি বা তোমার বাবা একটা দুধে আইনজীবী বিরোধীতে রয়েছে, সেখানে কিছুটা এই রয়ের নাম করে ভোট চাওয়া, তোমরা কেন লিগ্যাল অ্যাকশন নিতে পারছো না এখন? আমরা তো অলরেডি কমপ্লেন করেছি, ও তো এনার্জি ইউনিফর্ম পরে প্রচার করছিল। দেখো ব্যাপারটা কি হয়, পালং শাকের ওপর তো ভেজ লিখতে হয় না, আর মুরগির মাংসের ওপর নন ভেজ লিখতে হয় না। আমি অ্যাডভোকেট, আমি তো এখানে অ্যাডভোকেট লিখে ঘুরছি না। হুম। তাহলে কি এমন প্রয়োজন হয়ে গেল একটা মানুষের যে এখানে এনার্জি লিখতে হচ্ছে, পিঠে কমান্ডো লিখতে হচ্ছে? যে ভুয়ো তাকেই দেখাতে হয় যে আমি কি। ও একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করছে, আমাকে তো লোককে গিয়ে প্রমাণ করতে হচ্ছে না যে আমি হাইকোর্টে তাদের হয়ে কথা বলেছি বা মামলা করেছি। মানুষ এমনি খবর নেবে, এমনি খবর পাবে। যে করে, হুম। তোমাকে কি নিজেকে পরিচয় দিতে হবে নাকি? তুমি পডকাস্ট করো, তুমি করো, তুমি ফেমাস, তোমার পডকাস্ট চলে, লোকে দেখে, তোমার স্টাইল লোকের পছন্দ হয়, তোমাকে এখানে লিখতে হবে নাকি যে আমি পডকাস্ট করি বা আমি ইনফ্লুয়েন্সার? মানুষ এমনি তোমাকে রেকগনাইজ করবে। হুম। সো এখানেই হচ্ছে ব্যাপার যে ওকে লিখে প্রচার করতে হচ্ছে কেন। আর আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। ইকুয়েশন কি উত্তরপাড়ায় তোমার মতে? না, ডেফিনেটলি তুমি তো আমি দাবি করবে যে তুমি জিতছো, বাট স্টিল আমি আই এম আস্কিং ইউ। হাইয়েস্ট শেয়ার অফ ভোট পাবো, হুম। এবং বিজেপি এবং সিপিএম এর লড়াইটা হচ্ছে 2 আর 3 হওয়ার লড়াই। আহ, ওনাকে সিপিএম প্রার্থীকে যখন ওখানে প্রার্থী ডিক্লেয়ার করার আগে উনি যখন আগে থেকে ওখানে উত্তরপাড়ায় যাচ্ছিলেন, তখন আমার যতদূর ধারণা ওনাদের আইডিয়াটা ছিল হচ্ছে শুধু ভোটের মার্জিনটা কিছুটা বাড়ালেই ওনাদের হয়ে যাবে। হুম। আর এটা ওনাদের হয়তো আইডিয়া এই জন্য এসছে যে কিছু সিপিএম এর কাউন্সিলর আছেন ওখানে, আর কিছু পঞ্চায়েতে সিপিএম এর কিছু মেম্বার আছেন, সেখান থেকে ওনাদের এই আইডিয়াটা এসেছে যে এটা ওনাদের জন্য খুব সেফ সিট। সুতরাং সেই মর্মে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। কিন্তু লড়াইটা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওনার আর বিজেপির মধ্যে, সিপিএম বিজেপির মধ্যে, যে কে 2 হবে কে 3 হবে, কারণ আদারওয়াইজ ভোট শেয়ার তৃণমূলের ফেভারে। মানে স্পেসিফিক্যালি তোমার সিটটা কি সিপিএম একটা ফ্যাক্টর? মানে দেখো, আমি যদি শ্রীরামপুর আমি ক্যালকুলেট করি বা বিজেপি অন্যান্য, প্রার্থীকে কোনো প্রচার করতে দেখছি না। বিজেপিকে। বিজেপির প্রার্থী এখানে কোনো প্রচার করছে না। এবার তুমি জিজ্ঞেস করতে আর সিপিএম নিয়ে প্রশ্ন করছি যে তুমি বিজেপিকে নিয়ে উত্তর দিচ্ছ কেন? হুম। কারণটা হচ্ছে একটা ইলেকশনে তো সবাইকে মিলিয়ে ফ্যাক্টর হয়। হুম। এবারে যদি, এটা তো সিলেকশন নয়, এটা তো ইলেকশন, হুম। সবসময় মানুষ 2জন বা 3জনের মধ্যে একটা চয়েস করবে। সুতরাং বিজেপির প্রার্থী যদি কোনো প্রচারই না করে, কোনো ফ্লেক্স না টাঙায়, কোনো দেওয়াল না লেখে, তাহলে অটোমেটিক্যালি মনে হবে এটা তৃণমূল ভার্সেস সিপিএম। হুম। কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না যে আগের বারের বিজেপি যেখানে প্রার্থী যে ছিল প্রবীর ঘোষাল, সেও তো 97,000 ভোট পেয়েছিল। সুতরাং এটা বলা যাচ্ছে না যে এটা তৃণমূল ভার্সেস সিপিএম। এই যে পথ যেটা অতিক্রম করে সিপিএমকে 2-এ আসতে হবে, সেই লড়াইটা কমপ্লিটলি ওনার। এখন বিজেপি যদি ওনাকে কোনো অ্যাডভান্টেজ করিয়ে দিতে চায় তাহলে আলাদা ব্যাপার, সেটা 4 তারিখেই বোঝা যাবে। কিন্তু 1 নম্বরে তৃণমূল। উত্তরপাড়ার মানুষের জন্য ধরো, যে এন্টার তোমার অ্যাসেম্বলি এরিয়া আছে, বহুদিন ধরে তুমি এখানে থেকেছো, কাজ করেছো। 17 বছর। আমার এটাও মনে আছে যে বেশ কিছু অনুষ্ঠানে তোমার সাথে আমার দেখাও হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে উত্তরপাড়ায় কোন কোন ফাইন্ডিংসগুলো আছে যেগুলো এখনো করা বাকি? দেখো, কাজের মধ্যে যেটা শর্ট টার্মে করা যায় বা তদবির অন্তত করা যায়, হুম। চেষ্টাটা করা যায়, সেটা হচ্ছে কোন্নগর থেকে কলকাতা যাওয়ার একটা বাসের খুব
দরকার। কারণ মানুষকে এখান থেকে কলকাতা যেতে গেলে 150-200 টাকা খরচা করতে হচ্ছে শুধু যেতে আর যেতে, তারপর আবার আসতে। তারপর যদি ধরো ডাক্তার দেখাতে গেল 600 হুম টাকা যদি ডাক্তারের ভিজিট দেয়, একটা লোকের 1000 টাকা ওখানেই খরচা হয়ে যাবে। তো সুতরাং এখানে একটা 3 নম্বর বাস ছিল। তো আমার ইচ্ছে আছে যে 4 তারিখের পরে ইমিডিয়েটলি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে একটু বলা বা তদবির করা, যাতে এখানে একটা বাস থাকে যেটা মানুষ এসপ্ল্যানেড বা কোনো জনবহুল এলাকায় যেতে পারে। এটা শর্ট টার্মে করা যায়। আর শর্ট টার্মে যেগুলো করা যায় সেটা হচ্ছে যে আমাদের এখানে যে হাসপাতালগুলো আছে, যেগুলোতে অলরেডি কিন্তু অত্যাধুনিক মেশিন, এমপি ল্যাড মানে কল্যাণ ব্যানার্জির এমপি ল্যাড এবং আগের বিদায়ী বিধায়কের এমএলএ ল্যাডে। এখানে একটা ছোট্ট কথা বলি, যেহেতু বিদায়ী বিধায়কের কথা বললাম, যে যদিও অভিযোগ আছে যে ওনাকে দেখা যায়নি, উনি কিন্তু এমএলএ ল্যাডটা খরচা করেছেন। উনি হয়তো কানেক্ট করে এটা বোঝাতে পারেননি যে এমএলএ ল্যাডটা আমি খরচা করেছি, কিন্তু সেটা কিন্তু উনি করেছেন। এটা হুম। সেটা তো খাতায় কলমে যেটা আছে সেটা তো অস্বীকার করে লাভ নেই। তো অলরেডি এমপি ল্যাড এমএলএ ল্যাড থেকে আমাদের হাসপাতালগুলোতে অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে। সেটাও আমি শর্ট টার্মে যদি আরও বেটার করতে পারি সেটা করার চেষ্টা করব, মানে যেটা আছে সেটাকে বেটার করা, আর যেটা নেই সেটাকে প্রোভাইড করা। হুম। আর আমাদের রাজবাড়ী হাসপাতালে একটা ট্রমা কেয়ার টা করা যদি যায় তাহলে মানুষের খুব উপকার হবে। কার্ডিওলজি ডেন্টিস্ট্রিটা নেই, কার্ডিওলজির জন্য এখানে ওয়ালসে আসতে হয় লোককে। সেটাও চেষ্টা করবো যাতে উত্তরপাড়ার প্রবলেমটা উত্তরপাড়াতে সলভ করা যায়। কন্টিনিউয়াস ডেভেলপিং যেগুলো কন্টেন্ট বাকি ডেভেলপমেন্ট, রয়েছে এগুলো। রাস্তার কাজ, পথশ্রী এবং আমার পাড়া আমার সমাধানে প্রচুর কাজ হয়েছে, প্রচুর। তারপরেও যদি কিছু থেকে থাকে যেটা হয়নি, আর আমার জনসংযোগের সময়ও যেগুলো মানুষ পয়েন্ট আউট করেছে, সেগুলো আমি শর্ট টার্মে করার চেষ্টা করব। এবার লং টার্মে এখানে একটা ড্রেনেজ আর সিওয়ারেজের একটা প্রবলেম আছে, যেটা মানে এরকম চুটকি বাজালেই সলভ হয়ে যাবে না, কারণ উত্তরপাড়া লো লাইং ল্যান্ড। তো এইটাকে আমি ইচ্ছে আছে যে সব 2জন চেয়ারম্যান আর 3জন প্রধানের সঙ্গে বসে একটা ব্লু প্রিন্ট করতে, যে এটা কিভাবে সলিউশন করা যায়। আর একটা আরো ওয়াটার প্ল্যান তো কাজ চলছে হ্যাঁ, বোধহয়। একটা কাজ চলছে। একটা ইলেকট্রিক চুল্লি আমাদের 2 মাসে হুম। কোন্নগরে রেডি হয়ে যাবে। শিবতলার ওখানে একটা ইলেকট্রিক চুল্লির কাজ শুরু হয়েছে, নাগরিক স্বাচ্ছন্দ্যের ওপর কাজ যেগুলো বলে। যেটা পার্মানেন্ট হুম। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ডেভেলপমেন্ট। যাতে এটা যেন এরকম না হয় যে বিধায়ক নিজের 5 বছরের টার্মে করলো তারপরে আর কোনো লাভ হলো না। পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচারটা থাকলে মানুষ 15 বছর 20 বছর সেটা ব্যবহার করতে পারবে। তুমি ছাত্র রাজনীতির কথা বলছিলে। আহ, ছাত্র রাজনীতির তোমার ইতিহাসটাকে আমি এই কারণে জিজ্ঞাসা করতে চাইছি, যেহেতু আবার ওয়ান সেকেন্ড ওই প্যারাসুট ক্যান্ডিডেটের প্রশ্নটা আসে। সো আমরা খুব জানতে ইন্টারেস্টেড তোমার ছাত্র রাজনীতি কিভাবে দেখো, শুরু আমি হয়েছে। যে কলেজে ঢুকি, ল কলেজে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ, উনি ওখান থেকেই ল পড়েছেন। এবং আমাদের কলেজে তখন একমাত্র ল কলেজ আমরা ছিল যেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল সিপিএম আমলে। কারণ সিপিএম আমলে তোমার মনে থাকবে যে কোনো কলেজে ওরা ইলেকশন করতে দিত না, শুধু সিলেকশন করতো। সেখানে আমরা লড়াই করে আগে ছাত্র পরিষদ এবং পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন তৈরি হয় ওখানে। হুম হুম। এবং আমরা খুব গর্বের সাথে এই কথাটা, আমরা তখনকার যারা যারা আছি, আমরা খুব গর্বের সাথে বলি যে 2010 অবধি আমি আইন কলেজে ছিলাম, হুম। যে আমাদের কলেজ সারা পশ্চিমবাংলায় কিন্তু লড়াই করে একমাত্র ল কলেজ রেখেছিলাম আমরা, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, এখনও আছে। এবং আমাদের কলেজের যে অ্যালুমনাই, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ববি হাকিম আছেন, অনেক রিটায়ার্ড চিফ জাস্টিসরা আছেন, এখন অনেক সিটিং জাজেস আছে। তো আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছি তখন কিন্তু এখনকার মতো ছাত্র রাজনীতি নয়। আমি এটা বলছি না যে তখনকার ছাত্র রাজনীতি কঠিন, এখনকার ছাত্র রাজনীতি সোজা। এখনকার অন্য অন্য চ্যালেঞ্জ আছে, তখন অন্য অন্য চ্যালেঞ্জ ছিল। তখন যে ছাত্র রাজনীতিটা করেছি তখন কাউন্সিলর সিপিএমের, এমএলএ সিপিএমের, সরকার সিপিএমের, পুলিশ সিপিএমের, শুধু সবেদন নীলমণি আমাদের একমাত্র এমপি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা সিট থেকে একটা তৃণমূলের এমপি ছিল। দু শুধু হাজার তার ভরসায় 2004। 4 থেকে 9, 4 থেকে 9। কারণ আমি 5 থেকে 10 কলেজে হুম ছিলাম, হুম হুম। তো বেশিরভাগ সিংহভাগটাই তাই। আহ, 9-এ গিয়ে পরিস্থিতিটা পাল্টে গেল হুম হুম অনেকটাই। হুম। তো আর আমরা খুব মানে কি বলবো, মানে মারমুখী সিপিএম এর কে ফেস করে করেছি। আমাদের পাড়ায় একটা সিপিএম এর গুন্ডা ছিল, গৌতম ব্যানার্জি। সে এসে কলেজ ঘেরাও করে নিল, কলেজের সামনে লোক পাঠিয়ে দিল। একদিন পঙ্কজ ব্যানার্জি পার্টি অফিসে ঢুকে আমাকে মেরে দিল, যেটাকে ইন্দ্রাণী পার্ক পার্টি অফিস বলে। দিয়ে ওখানে গিয়ে একদিন পিটিয়ে পাঁজর ভেঙে দিল। সেইগুলো করে
কিন্তু আমাদের ছাত্র পরিষদের ছেলেরা মানে সেদিনকে যেদিনকে এই মারধর হয়েছিল সেদিনকে মানে এরকম আগলে রেখেছিল, আগলে, মানে সেটা অন্য জিনিস ছিল। তার মধ্যে এদিকে সিঙ্গুর আন্দোলন চলছে। হ্যাঁ দিদি, এখানে আমাদের সেবারে 28শে অগাস্ট, যেটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিবস, সেবার কিন্তু মেয়র রোডে হয়নি, সেবার হাইওয়েতে হয়েছিল, যে যখন সিঙ্গুরের আন্দোলন চলছিল। তো তখন মানে একটা রক্ত গরম করা রাজনীতির মধ্যে আমরা করেছি। তারপরে 2011 থেকে কোর্টে কোর্টে গিয়ে আবার আস্তে আস্তে মানে অন্য প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেল, হুম প্রতিপক্ষটা এক থাকলো, হুম এখনো প্রতিপক্ষটা একই আছে, সিপিএম এবং বিজেপি। হুম প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, আবার মানে আবার ইলেকট্রাল পলিটিক্সে চলে এসেছি। হুম কিন্তু আমার ছাত্ররাজির স্মৃতি মানে আমাকে, আমার খুব মানে কি বলবো, খুব কমফর্ট দেয় আর কি। বিদায় বিধায়কের সাথে তোমার সম্পর্ক কেমন? দেখুন, দেখো আমি ওর হয়ে যেটা বললাম 30 দিন প্রচার করেছিলাম। তারপরে আহ, আমি দুঃখের সাথেই বলছি, হয়তো উনি খুব ব্যস্ত মানুষ, বড় অভিনেতা, উনি আমাকে 5 বছর একটা ধন্যবাদও দেননি কোনোদিন। যে আমি তো প্রফেশনাল, আমি তো চাকরি করি না। হুম আমি, আমার হচ্ছে মুদির দোকানের মতো, যেদিনকে দোকান খুলবো রোজগার হবে, দোকান যদি না খুলি রোজগার হবে না, যে কোনো প্রফেশনালের যা হয়। আমি 30 দিন আমার প্রফেশন স্যাক্রিফাইস করে ওর জন্য করেছিলাম। ও আমাকে কোনো থ্যাংক ইউও বলেনি কোনো দিন, একটা শুভ বিজয়া, একটা শুভ নববর্ষ কিছুই কোনো দিন বলেনি। আমার তাতে কোনো আক্ষেপ নেই, কারণ আমি তো ওর আত্মীয় হওয়ার জন্য প্রচার করিনি, আমার দলের প্রার্থীকে জেতানোর জন্য আমি ওর হয়ে প্রচার করি। যেটা একটু আগেও বললাম যে আহ, আমি কিছু মানে চাওয়া পাওয়ার জন্য করিনি আর কি। শুধু এই 17ই মার্চের পরে 5 বছর পরে উনি একটা মেসেজ করেছিলেন, কংগ্রাচুলেশনস। এইটাই সম্পর্ক আমার ওনার সঙ্গে। আর তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে উত্তরপাড়াতে ধরো আহ, তোমাদের মানে শুধু উত্তরপাড়া না, গোটা 294টা আসনে এবছরে তৃণমূলের প্রায় 75-76টা আসনে, আমি যদি খুব ভুল না করি, দ্য স্ট্যাটিস্টিক ইজ 74, সেখানে স্ট্যান্ডিং এমএলএ বা পুরনো ক্যান্ডিডেটদের পরিবর্তন করে নতুন ক্যান্ডিডেট আনা হয়েছে। এখানে একটা মানে যারা পলিটিক্যাল ক্রিটিক, তাদের পক্ষ থেকে বোঝানো হচ্ছে যে তৃণমূল একটা জেনারেশন শিফট করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা টিম হচ্ছে যারা ফিউচারে তৃণমূলটা চালাবে। তুমি কি এই থিওরিটা বিশ্বাস করো? মানে আর ইউ দ্য পার্ট অফ দ্য টিম অফ দ্য অভিষেক ব্যানার্জি? আমি তো যা দেখেছি প্রত্যেকবারের ক্যান্ডিডেট লিস্টে, মানে 11-র পর থেকে, 2001-এ এবং 2006-এ, যদিও আমি বাবার সঙ্গে ইলেকশনে আসানসোলে ছিলাম, কিন্তু আমি এই হুম ব্যাপারটা নিয়ে অতটা ভাবিনি, তখন অতটা হয়তো রাজনৈতিক বোধটা একটু কম ছিল। তো 2011 থেকে তুমি দেখবে প্রত্যেকবারই কিন্তু প্রচুর ইয়াং প্রার্থী, আগেরবারও ইয়াং প্রার্থী ছিল। আমি যদি খুব ভুল না করি দেবাংশু আগেরবারও প্রার্থী ছিল। লোকসভায় ছিল। হ্যাঁ, লোকসভায় ছিল। তো আহ, আমাদের কিন্তু সবসময় মানে তারুণ্যের উপর এই একটা জোর দেওয়া ম্যাসিভ হয়। রেটে কখনো ছিল না। তা আমি, দেখো, আমাকে কেউ ডেকে বলেনি যে তুমি এর টিম, তুমি ওর টিম। আমাকে দল থেকে আমাকে প্রার্থী করেছে, আমি দলের হয়ে লড়ছি। সুতরাং আমাকে কিন্তু, টু বি ভেরি অনেস্ট, কেউ কখনো ডেকে বলেনি যে তুমি এর টিম বা ওর টিম। মানে আমি এটা দেখিনি আমার দলের মধ্যে। মানে টপ অফ দ্য লিডারশিপ যেখানে কল্যাণবাবুও রয়েছেন, এক্সেপ্ট কল্যাণবাবু, তোমার সাথে কার কার খুব ক্লোজ সম্পর্ক? সবার সাথেই, ছোটবেলা থেকে সবাইকে দেখছি, ববিদার সঙ্গে। আর আমি অনেককে কোর্টেও রিপ্রেজেন্ট করেছি। হুম আমি আমার নেত্রীকে কোর্টে রিপ্রেজেন্ট করেছি, যেটা আমার সব থেকে গর্বের ব্যাপার। আমি ইডির মামলাতে আমি মমতা ব্যানার্জির হয়ে দাঁড়িয়েছি মামলায়, সেটা আমার গর্বের ব্যাপার। তাছাড়া আমি আমার ববিদার অনেক মামলাতে আমি থাকি, অরূপদার অনেক মামলাতে থাকি। কিন্তু মানে আহ, ওনাদের ডিপার্টমেন্টের অনেক মামলা করেছি, কিন্তু সম্পর্ক আমার সবার সঙ্গেই ভালো, কোনোদিন খারাপ ছিল না। কোর্টে তৃণমূল না মাঠে তৃণমূল, কোন লড়াইটা কঠিন? দুটোই এনজয়েবল, দুটোই এনজয়েবল। কোর্টে আসলে কিছুটা তৃণমূল, আবার কিছুটা ধরুন সরকারের মামলাও তো থাকে। হুম হুম সরকারের হয়ে যখন বলি তখন তো ঠিক তৃণমূল নয় ব্যাপারটা, হুম সরকারের হয়ে যখন বলি তখন মানুষের হয়েই বলি। হুম দুয়ারে রেশন ধরুন, একজন মামলা করলো, দুয়ারে রেশন বন্ধ করে দেবে, হুম বন্ধ করতে হবে, সেখানে আমি সরকারকে ডিফেন্ড করলাম। হুম সেটা কি তৃণমূলকে ডিফেন্ড করলাম? তা তো নয়, আলটিমেটলি তো মানুষকে ডিফেন্ড করলাম। দুয়ারে রেশন যদি চালু থাকে তো মানুষের হেল্প হবে। গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকার। সরকারের মধ্যে দিয়ে কার হেল্প হচ্ছে? আলটিমেট বেনিফিশিয়ারি কে? মানুষ। হুম দুয়ারে রেশনের রেশনটা তো মানুষ পাবে, সরকার পাবে না তো। এসআইআর এর হয়ে, এসআইআর এর মামলায় যদি আমি সরকার হয়ে যখন দাঁড়ালাম, আলটিমেটলি বেনিফিশিয়ারি কে হবে? মানুষ। যান যদি তার নামটা কাটা না যায় বা কিছু, আলটিমেট বেনিফিশিয়ারি মানুষ হবে। সুতরাং দুটো দু রকমের। এখানেও মানে আমি
আমি যেটা করি, আমি চেষ্টা করি যে 100% জিনিসটাকে অ্যাবজর্ব করতে। হুম মানে আমি যদি একদিন মানে ডোভালের মিউজিক কনফারেন্সে গানও শুনতে যাই, আমি চেষ্টা করব যে ওই সময়কার জন্য ওইটাকে অ্যাবজর্ব করে নিতে। আমি ওখানে বসে আইপিএলের কথা ভাববো না। আইপিএলের যখন খেলা দেখতে যাব, হুম তখন আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের কথা ভাববো না। ইস্টবেঙ্গল মোহনবাগান যখন দেখতে যাব, তখন মেসিকে নিয়ে ভাববো না। হুম। সো আমি চেষ্টা করি যে কাজটা করছি সেটাকে অ্যাবজর্ব করে সেই কাজের মধ্যে থেকে সেটাকে 100% এনজয় করতে। এখন এটা করছি, এনজয় করে করছি, কোনো অসুবিধা নেই। শীর্ষানুদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ভোটে তো বিভিন্ন ফ্যাক্টর থাকে। তোমার সিটে যদিও খুব একটা নেই, কিন্তু তৃণমূলের একটা অন্তর্দ্বন্দ্বের একটা আভাস দেখা যাচ্ছে ডিউ টু নবগ্রাম গ্রাম পঞ্চায়েত, সম্ভবত আমি যদি খুব ভুল না করি তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের মেম্বার আচ্ছেলাল যাদব, তিনি বারবার কানাইপুরের 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 এক্স এক্স প্রধান। এক্স প্রধান, সরি, কানাইপুরের এক্স প্রধান আচ্ছেলাল যাদব, উত্তরপাড়া চেয়ারম্যান দিলীপ যাদবের ভাই, তিনি বারংবার একটা কল্যাণবাবুর বিরোধিতা করে এসছেন। এবং এখানেও তিনি দেখা যাচ্ছে যে নির্দলে উনি দাঁড়িয়েছিলেন, সম্ভবত গতকালকে উনি তার মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। অন্তর্দত্ত কোনোভাবে তোমার ভোট পার্সেন্টেজে এফেক্ট ফেলতে পারে? এখানে সবাই আর দ্বিতীয় কথা, আমি ছোট করে বলে নি, তুমি শেষ করবে। এই অন্তর্দ্বন্দ্ব ম্যানেজমেন্ট বা অন্তর্দ্বন্দ্ব তুমি ম্যানেজ করবে কিভাবে? দেখো, প্রথমত এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমার অন্তত কেন্দ্রে হুম যতজন আছেন তারা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যেই কাজটা আমি 2021-এ করার চেষ্টা করেছিলাম, হুম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থীকে চয়ন করেছেন। হুম এই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এবং হুম এনাকে জেতানোর জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে, এটা হুম আমার আমার কেন্দ্রে অন্তত আছে। হুম এবার আর্চিলাল যাদব উইথড্র করুক, যদি উইথড্র নাও করতো, এরা কোনো ফ্যাক্টর নয়, এরা ভোট কাটুয়া, এরা কিচ্ছু নয়, মানে ভোট কাটুয়া তাও নেগলিজেবল। এরা নেগোশিয়েট করার জন্য প্রার্থী হয়, যে আমি প্রার্থী হলাম, কোনো একটা পার্টির থেকে নেগোশিয়েট করব, তারপর নয় থাকবো, নয় নেগোসিয়েশন যদি ফ্রুটফুল হয় উইথড্র করে নেবো, যদি ফ্রুটফুল না হয় থেকে যাব। কিন্তু আর্চেলাল যাদব প্রার্থী হয়েছে বলে তুমি যেদিকে ইন্ডিকেট করছো, আমি তার ক্যারেক্টার বা তার দলের প্রতি নিষ্ঠা নিয়ে আমার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনো দিন ছিল না, কোনো দিন থাকবে না। কারণ আমি খুব ছোটোবেলা থেকে তাকে দেখেছি, সে দলের প্রতি যেভাবে অনুগত্য মেনটেন করেছে, যেভাবে মানুষের জন্য কাজ করেছে। আর শুধু উনি নন, অন্য মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন, আমি এখানে বলি যে একটা স্কুটার নিয়ে, বাইক নিয়ে এরা সারা শহর চষে বেড়াচ্ছে। একটা লোক বলতে পারে না যে আমি ওকে দেখতে পাই না বা আমি কাজের সময় পাই না, সবার জন্য করছেন এনারা। সুতরাং আই অ্যাম নো ওয়ান টু জাজ দেয়ার ক্যারেক্টার অর জাজ দেয়ার ডিসিপ্লিন অর ওনাদের দলের প্রতি যে ভালোবাসা, এটা অপরিসীম। মানে ওনারা দলের জন্য যা করেন এগুলো অপরিসীম। মানে আমি এই ডাউটের মধ্যেই কোনোদিন আমার মনে আসেনি, কখনো কোনোদিন আসেনি, আজকে বলে নয়, এটা আমার ইলেকশন বলে আমি বলছি না। হুম। বাবা ইলেকশনের সময় তো এনারা দলের কর্মী ছিলেন, হয়তো চেয়ারম্যান ছিলেন না, চেয়ারম্যান অন্য লোক ছিলেন, কিন্তু দলের তো কর্মী ছিলেন। আমি কোনোদিন এনাদের কোনো এইটা নিয়ে কোনোদিন ডাউট করিনি নিজের মনে, কোনোদিন না, এখনো নেই। তোমার ব্যক্তিগতভাবে আমি যদি জিজ্ঞেস করি, এক্সেপ্ট ফাদার অ্যান্ড সন, পলিটিশিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে তোমার টপ 3 লার্নিংস কি কি শিখলে? প্রথম জিনিসটা হচ্ছে যে অপরিসীম জেদ। অপরিসীম জেদ, মানে করব, মানে করবই। একটা মানুষ প্রথমবার, একটা এক্সাম্পল দিয়ে বলছি, প্রথমবার পার্লামেন্টারি ইলেকশনে প্রার্থী হলো, হুম যার যে 2006 এমএলএ সিটে হেরে গেছিল, সে 2009 প্রার্থী হলো। অপোজিশনে হচ্ছে স্ট্যান্ডিং এমপি শান্তশ্রী, এই শ্রীরামপুর সিটে। এই মাহেশের মাঠে উনি বললেন যে 1.5 লক্ষ ভোটের ওপরে মার্জিন নেব, নাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের চটি মাথায় নেব, দিয়ে সেটা করে দেখালেন। 1,52,000 না 56 ছিল। কটা পলিটিশিয়ান আছে যার এটা বলার সাহস আছে? কত, মানে মানুষকে হাতের তালুর মতো চিনলে এই কথা বলা যায়, এত প্রত্যয় থাকে সেই মানুষটার মধ্যে। আর জেদ শুধু বলাতে নয়, জেদ হচ্ছে করাতে। আমি তো ওনার শিডিউলটা চোখের সামনে দেখি। রোববার দিন দিল্লি গেল, ওখানে পার্লামেন্ট করলো, এখানে এলো,
এখানে যা যা কাজ আছে সেগুলো করলো, আবার দিল্লি গেল, আবার এলো, ব্যাক অ্যান্ড ফোর্থ। শুক্রবার দিনকে ফিরলো কলকাতায়, ফিরে শনিবার আবার কনস্টিটুয়েন্সিতে, শনিবার রোববার কনস্টিটুয়েন্সি করে ওখানে গেল, ওখানে গিয়ে আবার দিল্লি চলে গেল যখন পার্লামেন্ট চলছে। তখন পার্লামেন্টে যাচ্ছে না, তখন এসআইআর এর মামলা, এই মামলা, ওই মামলা, কোনো না কোনো মামলা চলতে থাকছে। মানে এটা একটা মানুষের অপরিসীম জেদ না থাকলে এভাবে করা সম্ভব নয়, সত্যি সম্ভব নয়। হুম। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি। ওনাকে আপনি ট্রোল করুন, ওনাকে আপনি মিম করুন, ওনাকে আপনি জোক করুন, আপনি যাই করে নিন, ওনার ইন্টিগ্রিটি নিয়ে কোনো কথা কেউ বলতে পারবে না। একটা এজেন্সি দিয়ে আপনি ওকে টাচ করতে পারবেন না, যেই পলিটিক্সটা বিজেপি করে। আর উনি যে সত্যি কথাটা গলা ফাটিয়ে বলতে পারেন, সেটার কারণ এটাই যে ওনার বেসে একটা অনেস্টি আছে। হি নোজ যে আমাকে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি অনেস্ট। আর 3 নম্বর হচ্ছে যে একটা স্মল টাউন বাঁকুড়া থেকে উঠে এসে একটা ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে এই প্রতিষ্ঠা পাওয়া, পলিটিশিয়ান হিসেবে এই প্রতিষ্ঠা পাওয়া, এটা কিন্তু শিয়ার হার্ডওয়ার্ক ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ইটস নয়। নট ইজি। আর সেই হার্ডওয়ার্কটা আমি চোখের সামনে হতে দেখেছি। আই হ্যাভ সিন দি মেকিং, বিহাইন্ড দ্য সিন অফ দ্য পার্সন, যে কতটা হার্ডওয়ার্ক করেছে। আমি শুধু ছেলে হিসেবে বলছি না, আমি যে কোনো লোককে বলছি, যে যে কোনো তরুণকে বলছি, ইয়াংস্টারকে বলছি, যদি এই 3টে জিনিস অন্তত নিজের মধ্যে ইমবাইব করে নেয় না, তাহলে ইটস আ গেম চেঞ্জিং থিং, কমপ্লিটলি গেম চেঞ্জিং থিং। মানে মানুষটা মানে মানে একটা মানুষ যে কত পরিশ্রম করতে পারে, সেটা আমি আমার বাবাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। তোমার সাথে একটা ডিফারেন্স আছে যার যারা আমরা বাইরে থেকে অবজার্ভ করেছি। আমি এই প্রশ্নটা কেন আসছি আমি জিজ্ঞেস করছি। ইজ ভেরি ইমোশনাল, রিয়াক্টিভ। বিভিন্ন সময় সেটা আমরা তার প্রমাণ পেয়েছি, ইভেন টু দিস সিট। ঠিক আছে, সেটা একটা লম্বা পডকাস্ট ছিল। আহ, সেটা হচ্ছে যে ধরো যখন এই যে ট্রোল বা মিমের কথা তুমি বললে, যে বিভিন্ন এই লাস্ট 2 সপ্তাহ ধরে তো তোমাকে নিয়েও বেশ কিছু মিমস হয়েছে, বা তুমি হয়তো দেখেছো কি দেখেনি আমি জানি না, বাট খবর তো নিশ্চয়ই তোমার কিছুটা কাছে দেখেছি, আছে। কিছুটা হ্যাঁ, দেখিনি। কিন্তু তোমার থেকে সেই রিয়াকশনটা পাওয়া যায়নি। তুমি তুমি কি একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আমার কেউ পলিটিক্সে যাই যাত্রা আসে যাও? না, আমার কেউ যাই আসে না। এইগুলো এগুলো কোনো মানে আছে না। আমি যেগুলো দেখি বা যেগুলো আমাকে হুম। আমার টিম দেখায় বা আমার টিম পড়ায় বা তা বলে, এটা তুমি পয়েন্ট এনজয় আউট, করো না ইগনোর করো? ভীষণ এনজয় করি, ভীষণ এনজয় করি। আর আর মানে আই আই টেক ইট, মানে যেটা বলে না ইংলিশে, উইথ মানে আমার মানে আমার এটা খুব ভালো লাগে। আমার মানে কিছু যায় আসে না এগুলোতে। হুম। মানে পলিটিক্যালিও যায় আসে না, নন পলিটিক্যালিও যায় আসে না। নন পলিটিক্যাল যেগুলো লেখে সেগুলো আমি খুব মজার ছলে নিই, কারণ আমার এটা ভালো লাগে যে একটা মানুষ তার দিন বা রাত বা বিকেলটা ডেডিকেট করছে এগুলো করার জন্য। সে আমাকে শুধু ট্রোল করার জন্য একটা লোক নিজের বিকেলটাকে ডেডিকেট করে দিয়েছে। আর সেই জায়গায় আমি আমি তো জানি আমি সারা বিকেল কি কাজ করছি। আমি একটা প্রোডাক্টিভ কাজ করছি, একটা আনপ্রোডাক্টিভ কাজ করছি। হুম। আর যদি পলিটিক্যালি বলি, আমি বহু পোস্টের তলায় বা যে দেখি উত্তরপাড়ায় মীনাক্ষী, উত্তরপাড়ার উত্তর মীনাক্ষী, উত্তরপাড়ায় মীনাক্ষী জিতছে, মীনাক্ষী ছাড়া কোনো বিকল্প নেই। আলটিমেটলি আমার টিম যখন এটাকে রিসার্চ করে, তখন দেখা যায় কে ডেবরার, কে আউশ গ্রামের, কে ওন্দার, কে তমলুকের, কে আরামবাগের। উত্তরপাড়ার লোক নেই কিন্তু। হুম। ফেসবুকে ইনস্টাগ্রামে বিশাল ঝড় উঠে যাচ্ছে, এই এই জায়গায় ওই চাই, পানিহাটিতে কলকাতাকে চাই, দমদমে দীপশিতাকে চাই। লিখছে কে? দমদমের লোক লিখছে না। কলতানকে চাই, পানিহাটির লোক লিখছে না। হুম। লিখছে যা একটা লোক, যে তাকে চুচুড়ায়। এইসবের কোনো ভ্যালু নেই, এইসবের কোনো ভ্যালু নেই। আর সিপিএমের প্রার্থীও তো আমার মতো প্রচার করছেন, উনিও তো মানুষের সঙ্গে মিট করছেন। হুম। উনিও নিশ্চয়ই আমার মতো এরকম মানুষকে দেখেছেন, যে যেই পরিস্থিতিতে আছে সমাজের, তার ফেসবুক করাটা তার কাছে বিলাসিতা। একটা রেল লাইনের ধারে সারি 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 ঝুপড়ি, তাতে মানুষ দুর্বৃত্তের ঘরে থাকছে। তার জীবনটা বা পথ চলাটা ফেসবুক বা ইনস্টাগ্রামের এই ঝড়ে নির্ধারণ হয় না। সে সঙ্গে কোথাও গিয়ে এটা কি তোমার সরকারের ব্যর্থতা হিসাবে মানবে যে আফটার বিং 15 ইয়ার্স ইন পাওয়ার কিছু মানুষ এখন উত্তরপাড়ায় ঝুপড়ির ধারে বাস করছেন? না, দেখো এখানে বেশিরভাগ জায়গাতেই তুমি দেখবে যে তোমার আবাস যোজনা বা বাংলার বাড়িতে অনেক জায়গাতেই পাকা বাড়ি হয়ে গেছে। হুম। এবার যারা আছে, তারা যে মানে
কাজের সূত্রে বা ওখানে নিয়ারেস্ট জায়গায় কাজ করে বলে, তার হয়তো বাড়ি আছে আর একটা জায়গায়, হুম সে বাই চয়েস ওখানে থাকে, ঠিক আছে, বা হয়তো সে পরিযায়ী বা কিছু অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় কাজ করে। তো এইগুলোই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমাদের যে ওভারঅল স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা পশ্চিমবাংলার মানুষের যেটা হুম ডেভেলপ করেছে, তুমি নিজেও এখানকার বাসিন্দা, তুমি নিজেও দেখেছো ছোটবেলা থেকে যে কিছু কিছু বাইলেন, কিছু কিছু রাস্তা কি অবস্থা ছিল। আহ, আজকেই আমি উত্তরপাড়া একটা ওয়ার্ডে হাঁটছিলাম রেল লাইনের ধারে, আমাকে সে লোকগুলো বলছিলেন যে যারা আমার সাথে ছিলেন যে আমরা ছোটবেলায় এখানে আসতে ভয় পেতাম। হুম সুতরাং কোনোভাবেই এটা আমার সরকারের ব্যর্থতা বা এভাবে দেখা যাবে না। দেখো, মান উন্নয়ন হচ্ছে, বাট রোম ওয়াজ নট বিল্ট ইন ওয়ান ডে। হুম একদিনে তো রোমান শহর হঠাৎ করে বিশ্ববিখ্যাত রোম হয়ে যায়নি, ডেফিনেটলি ঠিক আছে, একদিনে লন্ডনও লন্ডন হয়ে যায়নি। লন্ডন কি ছিল? লন্ডন তো কিছু রেফিউজিদের থাকার জায়গা ছিল। আস্তে 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 হয়েছে। এত কিছু যখন হচ্ছে, বাকিটাও নিশ্চয়ই হবে। ডেফিনেটলি থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ, দাদা ভালো থাকো। আসার জন্য।